এদিকে এবার ফাঁস হয়েছে বিএনপি সরকারের সকল কুকর্মের তালিকা। দেশে অনেক অস্থিতিশীল পরিবেশ করেছে বিএনপি ক্ষমতায় বসে, আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে বিএনপি। বিএনপি সরকারের আমলনামা শুনলে অবাক হবেন। এরা যে আওয়ামী লীগের চাইতে খারাপ এবং জঘন্য এবং আওয়ামী লীগের চাইতে অনেক ব্যর্থ, আমি আজকে কিছু ডেটা দিব এবং সেটা গা শিয়ে ওঠার মতো। এগুলো কি হচ্ছে কিন্তু আপনারা জানতে পারছেন না কেন? যে বিএনপি মিডিয়া সেন্সর করছে, মিডিয়াকে প্রচার করতে দিচ্ছে না। বিএনপির যে ভয়াবহ অপরাধ, বাংলাদেশটাকে যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে, সামাজিক কোনো শৃঙ্খলা নাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কোনো অগ্রগতি নাই। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিস্ফোরা নেতাদের তালিকা হচ্ছে। এই বিস্ফোরা নেতারা দলের জন্য বোঝা, তাই তাদের বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এমন নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগে শুরু হয়েছে দলটি পুনর্বাসনের প্রক্রিয়া। এর মধ্যে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতা বাংলাদেশে ফিরেছে। ঢাকায় জননেত্রী শেখ হাসিনা কোন বাড়িতে উঠবেন থাকবেন সেই বাড়ি প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঈদের আগের দিন দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, তবে সেই বৈঠকে কারা কি উপস্থিত ছিলেন, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে? শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান বহাল রাখছে বিএনপি সরকার। একই সঙ্গে তাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অন্তর্বর্তী সরকারের চুক্তি বহাল রেখেই প্রয়োজনে আলোচনা করা হবে বলেও জানান। একদিকে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে শেখ হাসিনাকে দেশে আনার চেষ্টা চলছে, অন্যদিকে আজকে দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটে বিএনপি সরকারের অনেক কার্যক্রম সামনে চলে আসে। বিএনপি সরকার ক্ষমতায় বসেই অনেক অস্থিতিশীল পরিবেশ ঘটায় দেশে এবং বিএনপির অনেক নেতাকর্মীদের মানে এমপিদের অনেক চাঁদাবাজি দুর্নীতির প্রমাণ সামনে আসে এবং অনেকের আলোচনার মাধ্যমে অনেক তথ্য প্রকাশ হয়। সেই সব দেখাবো, আপনারা ধৈর্য ধরে এই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন, তাহলেই কিন্তু বাংলাদেশের রাজনীতির সকল আপডেটগুলো এক এক করে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। বিএনপি সরকারের আমলনামা শুনলে অবাক হবেন। এরা যে আওয়ামী লীগের চাইতে খারাপ এবং জঘন্য এবং আওয়ামী লীগের চাইতে অনেক ব্যর্থ, আমি আজকে কিছু ডেটা দিব এবং সেটা গা শিয়ে ওঠার মতো। এগুলো কি হচ্ছে কিন্তু আপনারা জানতে পারছেন না কেন? যে বিএনপি মিডিয়া সেন্সর করছে, মিডিয়াকে প্রচার করতে দিচ্ছে না। বিএনপির যে ভয়াবহ অপরাধ, বাংলাদেশটাকে যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে, সামাজিক কোনো শৃঙ্খলা নাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কোনো অগ্রগতি নাই। ইউনূসের আমলের চাইতে যে হাজার গুণ খারাপ অবস্থায় আছি বাংলাদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রণালয়ে পড়ে থাকেন, তিনি ভারতের অ্যাসাইনমেন্ট নিয়ে পড়ে থাকেন। ভয়াবহ অবস্থা। এই দলের ধীরে ধীরে প্রতিনিয়ত যা করছে, কোথায় যে ঠেকবে তারা বলা যায় না। আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে এটা নিশ্চিত। মানুষ হত্যার যে রাজনীতি, সে মানুষ হোক বিএনপিকে হত্যা করে, মানে মানুষ হত্যা করে। বিএনপি হলো তারা আমাদের কাছে মানুষ। এটা আওয়ামী লীগ গত 15 বছরে 15.5 বছরে যা করেছিল, বিএনপি 15 মাসে তার কয়েক গুণ বেশি করবে। একটু আমলনামাটা দেখে, এই যে ঈদের দিন 2 জনকে হত্যা করেছে, ঈদের পরের দিন আরো 2 জনকে হত্যা করেছে। এর মানে এমন কোন দিন নাই যে মানুষ হত্যা না করে বিএনপি। এটা কোন দল না কোন সন্ত্রাসী সংগঠন। ভাগ্য ভালো যে বিরোধী দলের লোকজনকে কম হত্যা করে, নিজেরা নিজেদেরকে হত্যা করে। কিন্তু নিজেরা নিজেদেরকে হত্যা করবে, এটা কি জায়েজ? এটাও মিডিয়ায় 2-1টা মিডিয়ায় আসে ছোট করে। অথচ এরকম একটা হত্যাকাণ্ড নিয়ে বিহিত হওয়া দরকার, একটা হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতির জেগে ওঠা দরকার এবং এটা দফারফা হওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনে পদত্যাগ করানো দরকার একটা হত্যাকাণ্ড নিয়ে, যে আপনারা কেন পাচ্ছেন না এটা থামাতে। এর সমাধান কি? আমরা কোনো প্রাণহানি চাই না, আর যাই হোক আর কোনো প্রাণহানি চাই না। তো বিএনপির ক্ষমতা ব্যবহার করে, বিএনপির ক্ষমতা কাঠামোতে থেকে প্রতিনিয়ত হত্যার রাজনীতি করছে। তাহলে বিএনপি সমস্যাটা কি? এটা নিয়ে জুডিশিয়াল কমিশন হতে পারে, এক্সপার্ট টিমের কমিটি হতে পারে, বিএনপি একটা প্রতিবেদন নিতে পারে যে কিভাবে এই হত্যার রাজনীতি থেকে বিএনপি বের হয়ে আসতে পারে। কিন্তু কিছুই হচ্ছে না। দর্শক, হাসিনা পালানোর পর বিএনপির কিছু আমলনামা দিই। এটা বিএনপি সরকারের আমলনামা তো শুরু সরকারে আসার পর, কিন্তু হাসিনা পালানোর পরই তো কার্যত বিএনপি ক্ষমতায়। হাসিনা পালানোর পর বাংলাদেশের প্রত্যেকটা ক্ষমতা কাঠামোতে বিএনপির একক আধিপত্য ছিল। এমনকি মারামারি যেসব জায়গায় হয়, যেমন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, পাবলিক টয়লেট বা এই সব জায়গার নিয়ন্ত্রণ নিয়েই তো বিএনপির সংঘাত সংঘর্ষ, অথবা বালুর ব্যবসা, মাটি কাটার ব্যবসা, এগুলো নিয়েই তো মূলত প্রাণহানি ঘটনা ঘটে, চাঁদাবাজির ভাগ। এইসব স্পটে ক্ষমতাসীন অবস্থায় বিএনপির যেরকম আধিপত্য, ইউনূসের আমলে এরকম আধিপত্যই ছিল। এবং থানাগুলোতে এই যে অপরাধ, খুনের রাজনীতি করার, অপরাধ করার আরেকটা থিওরি হচ্ছে যে থানাগুলোর বিএনপির কথায় চলে, যে অপরাধ করি, পুলিশ তো আমাদের ভাই ব্রাদার, তারা আর কি করবে। একদম বিএনপির 2 গ্রুপের মধ্যে যে গ্রুপকে হত্যা করেছে, মুসলিম গ্রুপ যদি বেশি শক্তিশালী হয় তখন হয়তো বা পুলিশ ধরে। নর্মালি পুলিশ কি করবে? পুলিশ তো মামলাই নিতে চায় না, কারণ থানা তো আমাদের।
ওসি চেয়ার ছেড়ে দেয় বিএনপির ইউনিয়ন সভাপতি গেলে। অতএব ভয় তো নাই কোনো। এটা হচ্ছে অপরাধ করার আরেকটা থিওরি, যে সবকিছু তাদের নিয়ন্ত্রণে। ইউনূসের আমলেও এরকম ছিল, পুরো পরিস্থিতি বিএনপি নিয়ন্ত্রণে ছিল। জামাত সেন্ট্রালি দুই একটা জায়গায় একটু প্রভাব রাখতো বিশ্ববিদ্যালয়গুলোতে, শিবির এনসিপির ছেলেরা সচিবালয় কিছু তদবির বাণিজ্য করতে পারত। কিন্তু বাস্তব কথা হচ্ছে মাঠে ময়দানে সব জায়গায় এবং গ্রামগঞ্জের সমস্ত থানায় বিএনপির একক আধিপত্য ছিল। জামাতের লোকজন থানা চিনতই না, অনেকে থানা দাওয়াত দিলে সর্বোচ্চ যেত, আর বিএনপির লোকজন থানায় যে ঘুরঘুর করতো, থানার দালালি করা থেকে শুরু করে সবকিছু 5 আগস্টের পর থেকে বিএনপি শুরু করেছে, মামলা বাণিজ্য সব তারা শুরু করেছে। তো এই জন্য ইউনূসের আমল থেকে যা করেছে, এখন যা করছে, সবগুলোর থিওরি এক। তা এখন আমল নামাটা দেয়। এখন পর্যন্ত 256 জনের তালিকা আমাদের কাছে এসেছে। 256 জন মানুষ হত্যা করেছে বিএনপি, এবং 95টা ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, এবং সবগুলো রেকর্ড আছে, ডেটা আছে। তাহলে আপনি চিন্তা করেন, 256 জন মানুষ হত্যা এবং 95টা ধর্ষণের কেস। এটা কি কোনো দল ঈদের দিন মানুষ হত্যা থেকে বিরত রাখে রে? ঈদের দিন, ঈদের নামাজ শেষ হওয়ার আগেই ঈদগাহে বসে যুবদল নেতা কনসার্টের জন্য টাকা উঠাতে যায়। আসলে কি কনসার্টের জন্য? ওতে কনসার্টের নামে টাকা উঠে ও তো নেশা করবে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিস্ফোরা নেতাদের তালিকা হচ্ছে। এই বিস্ফোরা নেতারা দলের জন্য বোঝা, তাই তাদের বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এমন নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগে শুরু হয়েছে দলটি পুনর্গঠনের প্রক্রিয়া। এর মধ্যে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতা বাংলাদেশে ফিরেছে। দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল করছে, কার্যক্রম চালাচ্ছে। এমন বাস্তবতায় দলটি তার সাংগঠনিক কাঠামোকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, এই পুনর্গঠন প্রক্রিয়ায় কপাল পুড়তে যাচ্ছে শীর্ষ অনেক নেতার। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যারা ইউরোপ, আমেরিকা বা কানাডায় বসবাস করা শুরু করেছেন, এমন নেতাদের আর দলের শীর্ষ পর্যায়ে না রাখার সিদ্ধান্ত হয়েছে। 5ই আগস্টের পর থেকে দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন, অযোগ্য কিংবা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, দল পুনর্গঠনের জন্য যে 3 স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসবে, যারা 5ই আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। তাদের অনেককে দায়িত্ব দেওয়া হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হলে দলের জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হতে পারে। আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেশে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলে যোগাযোগও বাড়াচ্ছে দলটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছিল। দলটির শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতা হয় কারাবন্দী, না হয় আত্মগোপনে অথবা দেশের বাইরে চলে যান। 2025 সালের 10ই মে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী তৃণমূল কাঠামো থাকায় দল হিসেবে আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। তার প্রমাণ মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। কিন্তু দলটির বড় ভোট ব্যাংক নিশ্চিত করতে বিএনপি ও জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রকাশ্যে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা দেশে ফিরতে শুরু করেছে। দলীয় সূত্র এবং একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের পুনর্গঠনের একটি 3 স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম স্তরে আছে দলের নেতা কর্মীদের দেশে ফেরানো। যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা নেই, তাদের প্রায় সবাইকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তরে দেশে ফেরার পর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া। এটাকে স্থানীয় রাজনীতিতে এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতারা। এছাড়া পেশাজীবী সংগঠনগুলো নির্বাচনের প্রভাব বজায় রাখারও সিদ্ধান্ত হয়েছে। পেশাজীবী সংগঠনের নির্বাচনের দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা কম তীব্র, তাই এটাকে সহজ মনে করছেন নেতারা। সবশেষ দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আইনি লড়াই। দলটির কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনের বিষয়টিতে জোর দেওয়া হবে বলে দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। কলকাতার একাধিক সূত্রে জানা গেছে, কলকাতার প্রান্তে দ্রুত বাড়তে থাকা পরিকল্পিত উপশহর নিউটাউন 2024 সালের 5ই আগস্টের পর এক ধরনের মিনি ঢাকাতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ নেতাদের একটা বিরাট অংশ ওই এলাকায় থাকতেন।
ঢাকায় জননেত্রী শেখ হাসিনা কোন বাড়িতে উঠবেন থাকবেন সেই বাড়ি প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঈদের আগের দিন দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, তবে সেই বৈঠকে কারা কি উপস্থিত ছিলেন, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই কথাগুলো নাইবা বলি। বন্ধুরা, এই সরকার গঠনের ঠিক শেষ দিকে অর্থাৎ ফেব্রুয়ারি শেষ দিকে আমি আপনাদের বলছিলাম যদি বেইমানি না করে তাহলে সর্বোচ্চ হলে 3 মাস, আর বেইমানি করলে টাইনা টুইনা 1 বছর। কিন্তু সেই বেইমানির জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে এই সরকারকে, এই বিএনপিকে। সারা বাংলাদেশ, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে তুলকালাম সৃষ্টি করবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ ঠুনকো কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ ভাসমান কোনো কচুরিপানা না। বাংলাদেশ আওয়ামী লীগকে তৈরি করে নাই, বরং আওয়ামী লীগ বাংলাদেশকে তৈরি করছে, বাংলাদেশের জন্মদাতা। ঈদের আগের দিন দিল্লিতে বৈঠক, অনেক কথা বলা যাবে না। সম্প্রতি বিএনপির মহাসচিব একজন সিনিয়রের নেতা, এরপরে আবার মন্ত্রণালয় একটা ভালোই ভারবক্তওয়ালা একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো সরকারের প্ল্যান নাই। আর এর মধ্যে তার কানের নিচে এবং উপরের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো না জানলেও চলবে। এটা যে তার ব্যক্তিগত কথা, এটা দলের কথা না, এটা সরকারের কথা না, সে বিষয়ে পাবেন 2-1 দিনের মধ্যেই বার্তা, সেগুলো পেয়ে যাবেন অনেক কিছুই। তবে এরই মধ্যে জনাব মিস্টার স্পিকার সাহেব তিনি যে কথাটি বলেছেন, মাননীয় স্পিকার, যে এই তথাকথিত গণভোট এটা সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী, সংবিধানকে উপেক্ষা করেছে, এটা বেআইনি, এটার কোনো ভিত্তি নাই। সুন্দর একটা কথা বলেছেন। কেন বলেছেন এটা সময় বলে দিবে। এবার সে আওয়ামী লীগের আমার তৃণমূলের ভাই যারা রয়েছেন, সহযোদ্ধা ভাই যারা রয়েছেন, কোন দেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাই দিবে বা আওয়ামী লীগকে চেয়ারে বসাই দিবে এই চিন্তা কখনো করা যাবে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আমাদের সাথে যে কমিটমেন্ট হয়েছে, তারা নির্বাচনের আগে জামাতকে যাতে ভোট না দেয়, যেন বিএনপি কে ভোট দেয়, এই জন্য আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, আওয়ামী লীগের ভোটারদের কাছে গিয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছিল আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখবে। সুতরাং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হইলে বাংলাদেশ সৃষ্টি প্রায় 20 বছর আগে জন্ম নেওয়া আওয়ামী লীগ, অর্থাৎ যাদের নেতৃত্বে বাংলাদেশ জন্ম হয়েছে, তাদেরকে দূরে রেখে তো আপনি গণতন্ত্রের কথা উড়াইলে হবে না। এটা গণতন্ত্র না। তাদেরকে শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে দিতে হবে, শান্তিপূর্ণভাবে মিথ্যা মামলাগুলো সুন্দরভাবে ছড়াই দিতে হবে। অন্য মামলা তারা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। জননেত্রী শেখ হাসিনা বারবার বলছেন আমি মামলা মোকাবেলা করবো, আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী মামলা মোকাবেলা করবো, আমি আপনি আমাদের যাদের মামলা আছে আমরা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করবো, গণতান্ত্রিক উপায় আমরা রাজনীতি করবো, আওয়ামী লীগ রাজনীতি করবে, সেটাই। এটা কেউ বসাই দেবে, কারো উপর ভর করে বসবে, কেউ এইটা সেটা করে দেবে, এইভাবে তো আওয়ামী লীগ চলে। এটা শুনতে হবে কেমন অস্বস্তি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদেরকে রাস্তায় নামাই দেওয়া হয়েছিল। তারা শাহবাগে তারা 5-6 জন মিললে পুরো রাস্তা বন্ধ করে দিছিল, মনে আছে আপনাদেরকে? তারা যমুনার সামনে গেলো, তাদের সরকারি খাবার দাবার ব্যবস্থা করেছিল ডেভিল ইনুস। আর সেই জিনিসটা তারা আবার বিশ্ব মিডিয়া সহ বিশ্ব অন্যান্য যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদেরকে বুঝাইলো যে বাংলাদেশ তো পুরো একেবারে ব্লকেট, আসে দেখে যান ঢাকার অবস্থা খুবই খারাপ, তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায়। এই জিনিসটা দেখাইয়া তিনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করলেন, সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে ছাত্রলীগের নিষিদ্ধ করলেন। আজকে ঈদের দ্বিতীয় দিন গেছে, শত্রুদের চিন্তার সম্পূর্ণ বাইরে ছিল যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি সহ এখানে এত বড় একটা মিছিল করবেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে। আমাদের এই মুক্তির আন্দোলনগুলো করতে হবে। এই নিষেধাজ্ঞা যতদিন পর্যন্ত না উঠবে, যত সময় পর্যন্ত না উঠবে, তত সময় পর্যন্ত আমাদের সংগ্রাম চালাই যেতে হবে। মনে রাখবে, আমাদের কোনো নেতা, আমি এই নেত্রী ব্যতীত পরবর্তী সময় যারা আমাদের দলীয় নেতা আছেন সিনিয়র, হ্যাঁ নিয়ে আমি কালকে একখান কথা বলবো, কারণ পাঞ্জাবি টাইনে সেরারও অনেক কথা হয়েছে, মানে অনেক বিষয় আছে, এটা আপনাদেরকে জানাই দেবো কালকে ইনশাল্লাহ। কিন্তু নেত্রী কোন নির্দেশনা দেয়, তৃণমূলের ভাইরা রাজপথে যারা রয়েছেন, সেই নেত্রী সরাসরি নেত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের রাজপথ কাফাই তুলতে হবে। দর্শক, আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী, তাদেরকে সহযোগিতা করেছিল আমেরিকা, তাদেরকে সমর্থন দিয়েছিল, অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল, এবং পশ্চিম পাকিস্তানি অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে, অর্থাৎ আমরা বাংলাদেশি বাঙালি যারা, তাদের উপরে যেন নির্যাতনটা চালাতে পারে সেই ব্যবস্থা, বন্দোবস্তটা আমেরিকা খুব ভালোভাবে করার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে আমেরিকা যেমন আমাদের বিরুদ্ধে ছিল, ভারত আমাদের পক্ষে পরোক্ষভাবে যুদ্ধ করেছে, কিন্তু এখন আমরা এমন একটা পরিবর্তিত পরিস্থিতিতে এসেছি যে সহযোগিতা করা এবং আমাদের পক্ষে লড়াই করা, যুদ্ধ করে বহু সৈনিকের আত্মাহুতি দেওয়া, এই ঘটনাগুলো ভারত করলেও আমরা এখন চরম ভারত বিদ্বেষী হয়ে গেছি এবং কখনো কখনো আমেরিকা প্রেমী হয়ে গেছে। আমেরিকা সারা পৃথিবীতে এত কাজ করছে, আমাদের তথাকথিত ওই ভারত বিদ্বেষী রাজনীতিবিদদের আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের কোনো টু শব্দ আমরা দেখছি না। এবার একটা দারুণ ব্যাপার ঘটেছে। আমেরিকার মানুষের কিংবা আমেরিকার কিছু মানুষের বোধোদয় তৈরি হয়েছে যে 71-এ তাদের ভূমিকা যা ছিল সেই ভূমিকাটা ভুল ছিল। সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে 71-এ বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেটাকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য আমেরিকার মার্কিন কংগ্রেসে দাবি উঠেছে।
কংগ্রেসে প্রস্তাব উঠেছে, এই প্রস্তাবের ঘটনাটা বাংলাদেশের জন্য একটা অনন্য নজির, যখন কিনা কদিন আগে পর্যন্ত শাসন করা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আমরা দেখেছি। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের বিষয়ে, অনেক বিএনপির অনেক কার্যক্রম, শেখ হাসিনার বিষয়ে, সকল বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।